তোমার কি স্বপ্ন দেশকে সেবা করা, বা তোমার কি স্বপ্ন যে দেশের যে বর্ডার, সেই বর্ডারে দাঁড়িয়ে তুমি দেশকে রক্ষা করবে? যদি এই স্বপ্ন হয়ে থাকে তোমার, তাহলে সামনেই আসছে কিন্তু এসএসসি জিডির পরীক্ষা। এই পরীক্ষা তোমাকে পাশ করতেই হবে, সময় কিন্তু হাতে আর বেশি নেই, জোর কদমে কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে পলিটি। এবছর 2025-এ এই পলিটি থেকে যা সব প্রশ্ন এসছে সেই প্রশ্ন তোমাদের আমি পড়াবো, এবং তোমাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি করো, তাহলে আপকামিং যে তোমাদের পরীক্ষা আসবে সেখানে তোমাদের অনেক হেল্প হতে চলেছে। আমি তোমাদের পড়াবো এমসিকিউর মাধ্যমে, এবং তোমরা নিজেরা প্রথমে অ্যান্সার করবে, তারপরে আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দেবো, এবং সাথে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। লেটস স্টার্ট। আমরা কি করব, আমরা এক এক করে কোয়েশ্চেন দেখব। প্রত্যেকটা প্রশ্ন মাথায় রাখবে এবছর পরীক্ষা এসেছিল। এই যে এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে 12/2/2025 এসএসসি জিডিতে আসা প্রশ্ন। সরাসরি তোমাদের সামনে ভিডিও পজ করে উত্তরটা কমেন্ট বক্সে দেবে, তারপরে আমার আনসারটা দেখবে। বোঝা গেল? এটা হবে প্যাটার্ন। প্রথম প্রশ্ন দেখে নি কি বলছে। বলছে সংবিধান অনুযায়ী ভারত একটি কি? অসাধারণ প্রশ্ন, অসাধারণ প্রশ্ন। বলেছে ভারত একটি কি, ভারতের প্রকৃতিটা কেমন? তো দেখো অপশনগুলো বলেছে কমনওয়েলথ অফ স্টেট, ফেডারেশন অফ স্টেট, কনফেডারেশন অফ স্টেট এবং ইউনিয়ন অফ স্টেট। মানে ভারত হচ্ছে কি সংবিধান অনুযায়ী? মাথায় রাখতে হবে যে আমাদের সংবিধানের আর্টিকেল 1, আমাদের সংবিধানের 1 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে আমাদের ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট মানে কি? মানে হচ্ছে ভারত হচ্ছে রাজ্যের একটা সমূহ। ভারত হচ্ছে রাজ্যের সমূহ, মানে অনেক কটা রাজ্য মিলে তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষ দেশটা। এটা আর্টিকেল 1 বলছে। সঠিক উত্তর তাহলে আমাদের হয়ে যাচ্ছে ইউনিয়ন অফ স্টেট। আর কটা মজার বিষয় বলি, ফ্যাক্ট বলি আর্টিকেল 1 নিয়ে। আর্টিকেল 1-এ আরও বলা রয়েছে যে ভারত বা ইন্ডিয়া, যে নামগুলো আমরা দেখতে পাই না, যে ইন্ডিয়া বা ভারত, এই কথাগুলো আমরা বলি, সবকটাই কিন্তু আমাদের দেশেরই নাম। যেমন তোমারও নাম হয়, বিভিন্ন নাম হয়, ডাক নাম একটা, ভালো নাম একটা, তেমন কিন্তু আমাদের দেশের তাই নাম, অনেক কটা নাম রয়েছে। তো এই যে নাম ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, এই যে এই দুটো নাম, এটা আমাদের প্রথম আর্টিকেলে কিন্তু লেখা রয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ঠিক এই কথাটা কিন্তু লেখা রয়েছে আমাদের ভারতের সংবিধানের প্রথম আর্টিকেলে। তাহলে সঠিক উত্তর আমার হয়ে যাচ্ছে কোনটা? এটা, ইউনিয়ন অফ স্টেট। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এসছিল 12 তারিখ। দেখো এখানে সংখ্যাও দেওয়া রয়েছে, কত % মানুষ ঠিক করেছে, কত % মানুষ ভুল করেছে। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল 11/2/2025। বলেছে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতিরা নিম্নলিখিত কার দ্বারা নিযুক্ত হয়? অসাধারণ প্রশ্ন, একটা সুন্দর প্রশ্ন। কি বলেছে? হাইকোর্টের বিচারপতি এবং প্রধান বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হয়, মানে কে নিযুক্ত করে হাইকোর্টের বিচারপতি এবং প্রধান বিচারপতিদের? মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো মাথায় রাখবে, তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই। দেখো রাষ্ট্রপতি না, আমাদের দেশে রাষ্ট্রপতি রয়েছে, প্রত্যেকে জানো। তো এই যে প্রেসিডেন্ট রয়েছেন না, ইনি অনেক, মানে এনার কাছে অনেক ক্ষমতা রয়েছে। তার মধ্যে এক ক্ষমতা হচ্ছে তিনি কিন্তু এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। কোথায় কোথায়কার? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি। মাথায় থাকে যেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের তিনি কিন্তু নিয়োগ করে থাকেন। তাহলে এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর কি হয়ে যাবে? তাহলে রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতির ব্যাপারে তাহলে আমরা আরো কটা পয়েন্ট জেনে নিই। রাষ্ট্রপতি, আমরা জানি রাষ্ট্রপতিকে কি বলা হয়? ভারতের নামমাত্র প্রধান। বর্তমানে আমাদের রাষ্ট্রপতি কে রয়েছেন? কমেন্ট বক্সে ঝটাপট জানিয়ে দাও। বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি কততম রাষ্ট্রপতি এবং তার নাম কি? প্রত্যেক কমেন্ট বক্সে ঝটাপট জানিয়ে দাও। এবং মাথায় রাখতে হবে যে রাষ্ট্রপতি যে ভারতবর্ষে থাকবে, রাষ্ট্রপতির পদের উপস্থিতি, এটাও কিন্তু একটা আর্টিকেলে বলা রয়েছে। এটা বলা রয়েছে 52 নম্বর আর্টিকেলে। 52 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতির উপস্থিতি, মানে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। ঠিক আছে, আরো কটা আর্টিকেল ডিসকাস করে দিই। পরীক্ষায় একদম জিজ্ঞেস করে, প্রচন্ড পরিমাণে জিজ্ঞেস করে। দেখো পলিটি সাবজেক্টটা যে রয়েছে, এর ভিত বা এর বেসই হচ্ছে আর্টিকেল। বাবা তুমি আর্টিকেল যদি ভালো করে পড়ে যেতে পারো, মুখস্থ করে যেতে পারো, তুমি কিন্তু 60% কাজ করে ফেলেছো। বাকি জিনিসগুলো পড়ে জানতে হবে। মেন কাজ হচ্ছে আর্টিকেল পড়া। ঠিক আছে, নেক্সট যেমন দেখো আর্টিকেল 55,
আর্টিকেল 54, এই দুটো আর্টিকেল কি নিয়ে রয়েছে? আমাদের রাষ্ট্রপতির যে নির্বাচন হবে, ইলেকশন হবে, সেটা সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে এর মধ্যে। নেক্সট আমাদের যদি বলি 60 নম্বর আর্টিকেল, এর মধ্যে বলা রয়েছে ওথ, মানে রাষ্ট্রপতি যখন তার পদে বসবেন তখন তিনি শপথ নেবেন, শপথ। চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতির সামনে তিনি শপথ নেবেন, এই শপথের বিষয়টা 60 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। 61 নম্বর আর্টিকেলে বলা রয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের পদ্ধতি, মানে রাষ্ট্রপতিকে যে সরিয়ে দেওয়া যেতে পারে সেই পদ্ধতিটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। এই ইমপিচমেন্ট পদ্ধতির কথা 61 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, দেখো প্রত্যেকটা আর্টিকেল আমি ধরে ধরে সুন্দর করে ট্রিক্সের সাথে একদম ক্লাসের মধ্যে মুখস্থ করিয়ে রেখেছি আমাদের কোর্সে। হ্যাঁ, যারা জানো না তাদেরকে বলি, আমাদের কিন্তু ইয়োর স্টাডির অ্যাপ রয়েছে, ডাউনলোড আশা করি সবাই করে রেখেছো। যদি কেউ না করে থাকো অবশ্যই চলে যাও প্লে স্টোরে, সেখানে গিয়ে ডাউনলোড করে নাও ইয়োর স্টাডি অ্যাপটা। সেখানে কিন্তু আমাদের বিভিন্ন এক্সামের কোর্স রয়েছে, স্পেশালি তোমাদের কথা যদি বলি জিডির কিন্তু কোর্স রয়েছে, এবং সেই কোর্সে যদি তোমরা এনরোল হও তাহলে কিন্তু আমি এবং আমার সাথে পুরো টিচার্সদের টিম তোমাদের কিন্তু হাত ধরে তোমাদের চাকরির যে পরীক্ষার যে রাস্তাটা সেই অবধি কিন্তু পৌঁছাতে হেল্প করবে, এবং প্রত্যেক রকমের সহযোগিতা কিন্তু করার জন্য আমরা তোমাদের সামনে রয়েছি। থাকবে লাইভ ক্লাস, সরাসরি সাপোর্ট, মক টেস্ট, ফ্রি পিডিএফ, আনলিমিটেড ক্লাসের অ্যাক্সেস, আরও অনেক ফিচার রয়েছে। আর সমস্ত কিছু এখানে বলছি না, নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে কথা বলে কন্ট্যাক্ট করে তোমরা আরও বিস্তারে জেনে নিতে পারো। ঠিক আছে, সেখানে আমি তোমাদের হাত ধরে একদম এসব মুখস্থ করে দিয়েছি। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী এগুলো একদম তাদের ঠোঁটের গোড়ায়, মুখের গোড়ায়, আঙুলের গোড়ায় হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদগুলি মৌলিক অধিকার প্রদান করে? অসাধারণ প্রশ্ন, ফাটাফাটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকবার যখনই আমি ক্লাস করি তোমাদের আমি বলে দিই, দেখো বাবা এই জায়গাটা ইম্পর্টেন্ট, তার মধ্যে এই সব পার্টগুলো একটা। মানে আমি ইউটিউবের বুকেও একদম আমি বুকে হাত রেখে বলতে পারি যে প্রত্যেকবার আমি চ্যালেঞ্জ করি যে 80% কোয়েশ্চেন শুধু আমার পড়ানো থেকে আসবে। হ্যাঁ, 80% কোয়েশ্চেন শুধু আমার পড়ানো থেকে আসবে, যদি ঠিকঠাক আমার পড়ানোটা পড়তে পারো। তো তার মধ্যে এই সব পার্টগুলো, জল ভাত, দেখো বলেছে যে মৌলিক অধিকার প্রদান করছে কত থেকে কত নম্বর আর্টিকেল। মাথায় রাখবে আমাদের কিন্তু 448 তো আমরা জেনারেলি পড়ে থাকি, প্রায় 470টা মতন কিন্তু আর্টিকেল রয়েছে। তার মধ্যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর আর্টিকেলে রয়েছে, এটা প্রশ্ন, দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মাথায় রাখতে হবে 12 থেকে 35 নম্বর যে আর্টিকেল, এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকারের আর্টিকেল। মৌলিক অধিকারের ব্যাপারে আরো কিছু বলি। মৌলিক অধিকার হচ্ছে আমাদের সংবিধানের পার্ট 3 রয়েছে মৌলিক অধিকার। পার্ট 3 রয়েছে আমাদের মৌলিক অধিকার। আর্টিকেল নম্বর কত? 12 থেকে 35 নম্বর আর্টিকেল হচ্ছে মৌলিক অধিকার সংক্রান্ত। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য। এর মধ্যেও বিভিন্ন জিনিস আমাদের জানতে হয়, পড়তে হয়, সেগুলো আমরা অ্যাভয়েড করছি, এখন দেখবো না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে? একই প্রশ্ন। দেখো এটা এসছে 6 তারিখ, এটা এসছে 20 তারিখ, তাহলে এটাও আমাদের সঠিক উত্তর 12 থেকে 35 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি উল্লেখ করা রয়েছে? অর্থাৎ ডিপিএসপি, ভেরি ইম্পর্টেন্ট, ডিপিএসপি। এই প্রত্যেকটা পার্ট আমি মুখস্থ করিয়েছি ট্রিক্স দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট মুখস্থ করে রেখেছি। তো ডিপিএসপির যে পার্ট, সেটা হচ্ছে ডিপিএসপির যে আর্টিকেল, সেটা হচ্ছে 36 থেকে 51। মাথায় রাখতে হবে, দেখো পার্টগুলো বলে দিই, একটু দেখে নাও ভালো মতন। এই ক্লাসটা করলে না শুধু কোয়েশ্চেনগুলো কভার হবে তা নয়, কোয়েশ্চেনের সাথে সাথে আরো অনেক কিছুই কিন্তু, আরো বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের আমি পড়িয়ে দেবো। তো দেখো প্রথম পার্টে রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে ভারত এবং তার অঙ্গরাজ্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্টে রয়েছে। নেক্সট হচ্ছে 2 নম্বর পার্টে, এগুলো কিন্তু রোমান হরফে লিখছি আমি। 2 নম্বর পার্টে রয়েছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব। ঠিক আছে, সিটিজেনশিপ বা নাগরিকত্ব। 3 নম্বর পার্টে কি রয়েছে? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। 4 নম্বর পার্টে কি রয়েছে? ডিপিএসপি, মানে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। 4 এতে কি রয়েছে? আমাদের মৌলিক কর্তব্য রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, ডিউটিস। ঠিক আছে, তো সেখান থেকে আমরা 36 থেকে 51 মধ্যে চলে আসছে আমাদের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। বোঝা গেল আশা করছি। আচ্ছা, তোমাদের জন্য একটা সুন্দর খবর আছে, তোমরা প্রত্যেকেই জানো, তাও একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও প্রত্যেকে। তোমাদের প্রিয় সুজন স্যার, তোমরা প্রত্যেকেই জানো, স্যারের অনেক কষ্ট করে স্যার কিন্তু এই বইটা স্পেশালি তোমাদের জন্য লঞ্চ করেছে। যারা জিডি দিচ্ছ, দেখো ম্যাথসের জন্য স্পেশাল সুজন স্যারের বই কিন্তু তিনি লঞ্চ করেছেন, যেখানে 1650 প্লাস
ম্যাথসের কোয়েশ্চেন আছে, এবং মানে পশ্চিমবঙ্গের বুকে প্রথম বাইলিঙ্গুয়াল বই, মানে হচ্ছে বাংলা ইংলিশ উভয় দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু বইটা রয়েছে। একটু যদি খুলে দেখিয়ে দিই, বইটা খুব সুন্দর করেছে। শুধুমাত্র কোয়েশ্চেন আছে তা না, প্রিভিয়াসের কোয়েশ্চেন আছে 2023, 24, 25-এর, এবং সাথে কিন্তু এখানে 12টা মক টেস্ট রয়েছে। মানে আপকামিং যাদের পরীক্ষা আছে না, এই বইটা করে গেলে ম্যাথস হয়ে যাবে জল ভাত। বাবা করতে হবে সবটাই, শুধু জিকে করলেই হবে না। এই দেখো কি সুন্দর করে দেখো করে রেখেছে স্যার। এই দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক দিয়ে রেখেছে, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, একদম সব সুন্দর করে দেখো কি সুন্দর দিয়ে রেখেছে। এবং তার সাথে সাথে প্রত্যেকটা সলিউশন কিন্তু একদম দারুণভাবে তৈরি করা। তো আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই এটাকে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অর্ডার করতে পারো। যদিও আমার তোমাদের সাজেশন হবে যে ফ্লিপকার্ট, অ্যামাজনে এক্সট্রা অনেক চার্জেস লাগে, ঠিক আছে, তাদের অনেক প্ল্যাটফর্ম চার্জ ফার্জ লাগে। আমরা তোমাদের সুবিধার্থে যেটা করেছি, স্যার স্পেশালি করেছেন, আমাদের ইয়োর স্টাডি অ্যাপ, সেই অ্যাপ তোমরা ডাউনলোড করো, ওখানে তোমরা বইয়ের লিঙ্কটা পাবে। ওখান থেকে যদি কেনো তোমরা ওই এক্সট্রা চার্জেস যেগুলো লাগছে ওগুলো বাতিল হয়, তোমাদের জন্য আরও কিছু ছাড় থাকবে, ঠিক আছে। তোমরা অবশ্যই পারচেস করতে পারো যদি মনে করো। আমি সাজেস্ট করবো নিও, তাতে তোমাদের ম্যাথস, রিজনিং এই পার্টগুলো কিন্তু ভালো হয়ে যাবে। চলো আমরা ফিরে যাই আমাদের টপিকে, ঠিক আছে। নেক্সট দেখো, এই প্রশ্নটা দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বর্ণিত রয়েছে। সেম প্রশ্ন, এই দেখো এটা কবে আসলো, 6 তারিখ আসলো, ডিপিএসপি সংক্রান্ত প্রশ্ন। এবার আবারও সেম প্রশ্ন, নির্দেশমূলক নীতি দিয়ে জিজ্ঞেস করেছে, জাস্ট পার্টটা জিজ্ঞেস করেছে। আগেরটা ছিল আর্টিকেল, এটা হচ্ছে পার্ট। তো এক্ষুনি দেখলাম তো আমরা, কোথায় গেল, এই দেখো ডিপিএসপির পার্ট দেখলাম হচ্ছে 4 নম্বর পার্ট, এখানেও 4র্থ অংশ, ব্যাস হয়ে গেল। এসব দেখবো আর উত্তর করবো না, টাইম নেবো না, এক সেকেন্ডে শুধু এই ক্লিকটা মারতে। ওখানে অনলাইন এক্সাম হবে, ক্লিক করতে যেটুখানি টাইম লাগে ওটুখানি টাইম লাগে, ব্যাস দেখবো উত্তর। চল নেক্সট দেখো। নেক্সট বলেছে আবারও সেম প্রশ্ন, ডিপিএসপি দেখে ফেলেছি আমি, আর কিছু দেখার দরকার নেই। বলেছে ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি কোন অনুচ্ছেদের অধীনে তালিকাভুক্ত রয়েছে। এই বাচ্চাদের প্রশ্ন, প্রত্যেকে পারবে, জল ভাত উত্তর 36 থেকে 51। সেম প্রশ্ন দেখো, এই যে সিমিলার প্রশ্নগুলো রাখার মানে কি বলতো, তোমাদের গুরুত্বগুলো বোঝানো, যে দেখো এই প্রশ্নটা একটা পরীক্ষায় 2-3 বার রিপিট করে ফেলেছে, পরের বছর করবে না, আরে আবার করবে পরের বছর, মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট দেখো, নেক্সট বলেছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসাবে সাংবিধানিক প্রতিকারের অধিকার নিম্নলিখিত কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। সাংঘাতিক ইম্পর্টেন্ট, এমন একটা আর্টিকেল আমাদের সংবিধানে দেওয়া রয়েছে, প্রত্যেকে উত্তর করো প্রথমে, তারপরে অ্যান্সার দেখবে। এমন একটা আর্টিকেল আমাদের সংবিধান দেওয়া রয়েছে যেটা আমাদের এই মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়, বা মৌলিক অধিকারকে প্রোটেকশন দিয়ে রেখেছে। তো মৌলিক অধিকারকে প্রোটেকশন দেয় কে, সংবিধানের প্রতিবিধানের অধিকার, অর্থাৎ আর্টিকেল 32। আর্টিকেল 32 তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আর্টিকেল 32কে বলা হয় হার্ট অ্যান্ড সোল, হৃদয় এবং আত্মা বলা হয় সংবিধানের, হৃদয় এবং আত্মা। এবারে হার্ট অ্যান্ড সোল কথাটা কে বলেছিলেন, বি.আর. আম্বেদকর, আমাদের বাবা সাহেব আম্বেদকর, ঠিক আছে, তিনি কিন্তু হার্ট অ্যান্ড সোল বলেছিলেন, ঠিক আছে। এবং তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আমি থ্রো করে দিই, বা তোমাদের জন্য দিয়ে রাখি, পারলে ভালো, না পারলে একটু রিসার্চ করবে, একটু বই ঘাটবে, আমার থেকে যারা পড়ো একটু নোটস ফোর্স দেখবে। তাতে কি হবে, তোমরা একটা কোশ্চেন খুঁজতে গিয়ে আরও 4-5টা কোশ্চেন দেখে নেবে। কোশ্চেনটা হচ্ছে, তোমরা আমাকে বলবে যে আমাদের ভারতবর্ষের সংবিধানে ব্যাকবোন কোনটাকে বলা হয়, মানে শিরদাঁড়া কোন পার্টটাকে, মানে কোন অংশটা কোনটাকে বলা হয়, এটা কে বলতে পারবে দেখি। প্রত্যেকে কমেন্টে উত্তর করবে অবশ্যই, ঠিক আছে। শিরদাঁড়া কোন পার্টটাকে, মানে কোন জিনিসটাকে বলা হয়। চলো নেক্সট দেখো, ভারতের সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার হিসাবে বিবেচিত হয় না। সুন্দর একটা প্রশ্ন, 21 ফেব্রুয়ারিতে এসেছিল, বলেছে আমাদের সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার হিসাবে বিবেচিত হয় না, মানে এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়। কোনটি নয়, গোপনীয়তার অধিকার, সাম্যের অধিকার, শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার। দেখো মজার বিষয় হচ্ছে সম্পত্তির অধিকার কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়। সম্পত্তির অধিকার এককালে ছিল মৌলিক অধিকার, 19 F-এ সম্পত্তির অধিকার ছিল, বর্তমানে কিন্তু এটা নেই। আর 31-এ ছিল, এগুলোতে কিন্তু মৌলিক অধিকার ছিল, বর্তমানে কিন্তু নেই। বর্তমানে তাহলে মৌলিক অধিকার কি, বর্তমানে মৌলিক বর্তমানে সম্পত্তির অধিকার কি, বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে লিগাল রাইট, আইনগত অধিকার, লিগাল রাইট, ঠিক আছে। বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে লিগাল রাইট, এবং এটা কিন্তু রয়েছে 300A নম্বর আর্টিকেলে, এবং এটাকে সরানো কবে হয়েছে, 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে
সরানো হয়েছে 1978-এ। প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এই পুরো জায়গাটা যেন মুখস্থ করে নেওয়া হয়, পুরো জায়গাটা যেন মুখস্থ করে নেওয়া হয়। 3টে স্টার ইম্পর্টেন্টরা, বোঝা গেল? নেক্সট দেখো, চলো দেখে নিই আমাদের নেক্সট প্রশ্ন। বলেছে কোন ভারতীয় শ্রম আইন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা কাজের অধিকার নিশ্চিত করার লক্ষ্য রাখে? অর্থাৎ রাইট টু ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট একটা সুন্দর প্রশ্ন করেছে। ঠিক আছে, রাইট টু ওয়ার্ক মানে প্রত্যেকের কাজের অধিকার রয়েছে। এটা প্রথমত এটা আমাদের ভারতীয় সংবিধানে তো রয়েছেই, এবং কোন আইন, কোন শ্রম আইন এটাকে মানে মানে এটাকে এই লক্ষ্যটা পূরণ করার জন্য রাখা হয়েছে। তো দেখো, প্রথমত কাজের অধিকারের ব্যাপারে বলে নিই। কাজের অধিকার আমাদের সংবিধানের ডিপিএসপিতে রয়েছে। ডিপিএসপি একটু আগে যেটা দেখলাম, ডিপিএসপিতে রয়েছে। আর্টিকেল হচ্ছে 41, 41 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু সবাই কাজ করবে ঠিকঠাক, সেটার ব্যাপারে দেওয়া রয়েছে। এবার কোন আইন, হ্যাঁ একটু দেখি তো, আমরা একটু এক একটা করে নাম পড়বো, নাম পড়ে বের করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, প্রথম নামটা কর্মচারী ভবিষ্যৎ তহবিল এবং বিধি বিধান আইন। তো একটুখানি এলিমিনেশন করার চেষ্টা করো। এলিমিনেশন মানে হচ্ছে আমরা চেষ্টা করব যে কোনটা ঠিক হতে পারে বা কোনগুলো ভুল হবে সেটাকে চিহ্নিত করা, আমরা ভুলটাকে বার করি। এই কর্মচারী ভবিষ্যৎ তহবিল এবং বিধি বিধান আইন, কোনোদিনও শুনেছো এই নামটা? হ্যাঁ, আমার তো মনে হয় না কোনোদিন শুনেছো। গ্রাম বাংলায় কোনোদিন এইসব নামের কিছু কাজকর্ম হচ্ছে, লোকে কাজ করছে দেখেছো? দেখেছো বলে আমার মনে হয় না। নাগরিকত্ব আইন, এই নাগরিকত্ব আইনটা কোথা দিয়ে আসলো? কাজের আইন বলেছে, নাগরিকত্ব আইন চলে এসছে, সর্বনাশ করেছে। এইসবও হবে না। তারপরে ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইন, এও তো আমার অচেনা অচেনা লাগছে, আমি শুনিনি। কিন্তু এই অপশানটা যেটা পড়ে রয়েছে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, এমজি নারেগা, নাম শুনেছো নিশ্চয়ই। কি বলতো, পাতি ভাষায় বলি, আরে 100 দিনের কাজ, 100 দিনের কাজ। এই 100 দিনের কাজ শুনেছো তো? এই 100 দিনের কাজ হচ্ছে এমজি নারেগা, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন। এটা আমাদের এই যে রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার, সবার যে কাজের অধিকার, এই বিষয়টাকে কিন্তু মানে সফলমণ্ডিত করার জন্য আইনটাকে আনা হয়েছে। এবার একটা প্রশ্ন করে, এই প্রশ্নটাও জেনে রাখো যে এই এমজি নারেগাটা কত সালে এসেছিল। মাথায় রাখবে 2005 সালে এই এমজি নারেগা বা এই 100 দিনের কাজের কনসেপ্টটা এসেছিল। মাথায় থাকবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো নেক্সট দেখো, বলেছে পরিকল্পনা কমিশনের প্রধানমন্ত্রী ভূমিকা কি? পরিকল্পনা কমিশন মানে হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনের প্রধানমন্ত্রীর ভূমিকা কি? খুব ভালো ভালো প্রশ্ন, সবই কিন্তু এবছর আসা প্রশ্ন, একটাও আমার মন গড়া প্রশ্ন নয়, আর এইগুলো আবারও আসবে। তো এই পরিকল্পনা কমিশনের যে প্রধানমন্ত্রী থাকবেন, তিনি কি হবেন? সচিব হবে না, সংলাপ অংশীদার হবে না, পদাধিকারের বলে সদস্য হবে না। আরে প্রধানমন্ত্রী আবার সদস্য হতে পারে? পদাধিকার বলে চেয়ারম্যান, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী। এবার পদাধিকার বলে মানে কি? মানে হচ্ছে আজকে যে প্রধানমন্ত্রী হবে সেই কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট হয়ে যাবে এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান, তাই বলা হচ্ছে পদাধিকার বলে। যদিও বর্তমানে কিন্তু এই প্ল্যানিং কমিশন নেই, বর্তমানে চলে এসছে নীতি আয়োগ, বর্তমানে নীতি আয়োগ চলে এসছে, তাই প্ল্যানিং কমিশনের কিন্তু অ্যাজ সাচ কোনো কাজকর্ম আজকের দিনে নেই। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী আইন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো যুক্ত করেছে? অসাধারণ ইম্পর্টেন্ট প্রশ্ন, লক্ষবার বলেছি, বলে বলে আমি হাঁপিয়ে গেছি যে বাবা এইগুলো পড়ো, এই প্রশ্নগুলোই আসবে। আজকের ক্লাসটা যারা করছো, আবারও এই 2026-এর যখন তোমাদের জিডির পরীক্ষা হবে না, তখন আমি আবার কোয়েশ্চেন খুলে দেখাবো, তখন কিন্তু তোমাদের মাথা ঢুকতে হবে যে না স্যার কিন্তু বলে রেখেছিল সে কতদিন আগে, আজকে আবার বলছি। দেখো এই প্রশ্নটা বলেছে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে কবে? মৌলিক কর্তব্য কবে যুক্ত করা হয়েছে? এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। মৌলিক কর্তব্যের ব্যাপারে একটু তথ্য জেনে নিই, বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল ডিউটিজ, ফান্ডামেন্টাল ডিউটিজ, ফান্ডামেন্টাল ডিউটিজ মৌলিক কর্তব্য। এই কর্তব্য মানে যেমন আমরা রাইটস দেখতে পেলাম, আমাদের যে অধিকার, তেমনই কিন্তু বেশ কিছু ডিউটি রয়েছে।
কেমন ডিউটি, একটু ডিউটিগুলো দেখি। ডিউটি অনেক টাইপেরই রয়েছে, সেটা দেখে লাভ নেই। এখান থেকে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে বিষয়টা, এটা এসেছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসেছিল। কত সালে এসেছিল? 1976-এ এসেছিল। কে এনেছিলেন? ইন্দিরা গান্ধী এনেছিলেন। ঠিক আছে, আর কি প্রথম অবস্থাতে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল? প্রথম অবস্থাতে টোটাল 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। এই যে ফান্ডামেন্টাল ডিউটিস আনার পিছনে কোন কমিটি ছিল বা কোন কমিটির সাজেশন অনুযায়ী ফান্ডামেন্টাল ডিউটিস আনা হয়েছে? মাথায় রাখতে হবে শরণ সিং কমিটি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, আবারও জিজ্ঞেস করবে। শরণ সিং কমিটির নেতৃত্বে বা শরণ সিং কমিটি গঠন হয়েছিল এবং সেই কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী এই ফান্ডামেন্টাল ডিউটিস আনা হয়েছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? মাথায় রাখবে ইউএসএসআর, অর্থাৎ যে সোভিয়েত রাশিয়া ছিল না, সেই সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল ডিউটিসটা নিয়েছি। হয়েছে, মাথায় থাকবে। চল নেক্সট দেখো, নিম্নলিখিত কার রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা আছে? ওয়াহ বেটা ওয়াহ, কি সুন্দর ক্ষমতা, রাজ্যের বিধানসভা ভেঙে দিতে পারছে। আমাকে একটু বলো দেখি, যারা পড়েছো পারবে, নালে পারবে না। ভালো লেভেলের প্রশ্ন জিজ্ঞেস করেছে, দেখো না, এ কিন্তু সেই জলভাত প্রশ্ন নেই। আর বর্তমানে এডিকিউটি চলে এসছে, এই এডিকিউটি আসার ফলে কিন্তু কোয়েশ্চেন আরেকটু ভালো হলেও হতে পারে, চান্সেস রয়েছে। তাই প্রস্তুতি সেইভাবে নিতে হবে, প্রস্তুতি জোর কদমে ভালো করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে নিম্নলিখিত রাজ্য মানে কার অধিকার রয়েছে বা কার ক্ষমতা রয়েছে রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার? বলতে পারবে এই ক্ষমতাটা কার রয়েছে? এই ক্ষমতাটা রয়েছে আমাদের রাজ্যের রাজ্যপালের। যারা পড়েছো তারা জানবে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা রয়েছে। সে যদি মনে করে সে কিন্তু পার্লামেন্ট ভেঙে দিতে পারে, অর্থাৎ লোকসভা ভেঙে দিতে পারে। কি করে ভাঙতে পারে, কি বৃত্তান্ত, ডাইরেক্টলি আদৌ কি রাষ্ট্রপতি পারে কিনা সেটা আমি অন্য কোনো জায়গায় বলবো। মেইনলি আমাদের প্রধানমন্ত্রী বা কাউন্সিল অফ মিনিস্টার নেতৃত্বে কিন্তু এই বিষয়টা হয়। আর বাকি আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু রাজ্যপাল এই কাজটা করতে পারে, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সে কিন্তু চাইলে বিধানসভা ভেঙে দিতে পারে। যাই হোক, চলো নেক্সট দেখো। অসাধারণ ভালো ভালো প্রশ্ন দিয়েছে। দেখো, এটা এসেছিল 21-2। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রয়েছে? অসাধারণ উত্তর, একটা মানে সুন্দর প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, এসব নতুন নয়, রিপিটেড প্রশ্ন। তাহলে বাক ও মতামত প্রকাশের যে অধিকার, মানে রাইট টু স্পিচ। এই যে তোমাদের ইচ্ছা হচ্ছে, আমরা আজকে মোদিকে গালাগালি দিচ্ছি, আজকে আমি মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছি, ঠিক আছে, আমার আজকে পাশের বাড়ির লোককে আমি যা খুশি বলছি, আমি একটা মাইক লাগিয়ে, আমার নিজের আদৌ জ্ঞান নেই, জ্ঞান আছে কিনা কেউ জানে না, কিন্তু বক্তৃতা দিচ্ছি, দারুণ বক্তৃতা। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন অমুক হয়েছিল, তুই কি বেঁচেছিলি? তুই কি সেই সময় তোর জন্ম হয়েছিল? আদেও হয়নি। জন্ম হয়েছে 2005 সালে, ওদিকে বক্তৃতা দিচ্ছে বড় বড় যে 1947-এ দাঁড়িয়ে অমুক হয়েছিল। যাই হোক, সেই বিষয়গুলো কিন্তু করে থাকে। এই যে বক্তৃতা দিচ্ছে, এই যে বড় বড় লম্বা লম্বা ভাষণ দিচ্ছে, এই ভাষণগুলো যে দিচ্ছে এমনি এমনি দিচ্ছে না, মাথায় রাখতে হবে এই সব বিষয়টা কিন্তু আমাদের এই রাইট টু স্পিচ বা মত প্রকাশ স্বাধীনতা দিয়ে রেখেছে আমাদের সংবিধান, তাই এটা দিচ্ছে। কোথায় বলা রয়েছে, কত নম্বর আর্টিকেলে, সবকটা একটু আলোচনা করে নি। দেখো, 21 নম্বর আর্টিকেলে বলা রয়েছে কি, জীবনের অধিকার, রাইট টু লাইফ, মানে জীবন মানে জি বাংলা, সেই জি বাংলা 21-এ রয়েছে। 25-এ কি রয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়ান। আর এটা দেখার দরকার নেই, বাদ দাও, পড়ে রইল 19-19-এ রয়েছে আমাদের এই বিষয়টা, রাইট টু ফ্রিডম অফ স্পিচ। এর মধ্যে 6 রকমের অধিকার রয়েছে। 19 নম্বরে রাইট টু ফ্রিডম রয়েছে, স্বাধীনতা রয়েছে। 19 নম্বরে রাইট টু ফ্রিডম রয়েছে, রাইট টু ফ্রিডম, স্বাধীনতা। তার মধ্যে টোটাল 6 টাইপের স্বাধীনতা রয়েছে, এ বি সি ডি ই এফ, এরম ভাবে কিন্তু 6টা টোটাল স্বাধীনতা রয়েছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, আর একটা ছিল বাদ দিয়ে দেওয়া হয়েছে, একটু আগে বললাম না, 19-এর এফ এ ছিল সম্পত্তি অধিকার, সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ইএফজি হবে এখানে। তো এই এতগুলোর মধ্যে প্রথম যেটা, এই যে 19-এর এ, এটার মধ্যে রয়েছে আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা। চলো চলো দেখে নাও নেক্সট প্রশ্ন। আমাদের বলেছে গণপরিষদ প্রথমবার কবে মিলিত হয়েছিল? গণপরিষদ। এবার তোমরা বলবে স্যার গণপরিষদটা কি? আরে বাবা, এই জন্যই তো আমার কাছে পড়ো,
বা ইউটিউবে করিয়ে রেখেছি সেই ক্লাসগুলো করো, যা ইচ্ছা করো, ঠিক আছে? চলো যাই হোক। তো গণপরিষদ মিলিত হয়েছিল কবে? গণপরিষদ কি আগে বলে দিই একটু ছোট্ট করে, যারা পারো তারা উত্তর করে দিয়ে আগে চলে যাও, ঠিক আছে? এগিয়ে যাও পরের প্রশ্নে। যারা জানো না একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই। গণপরিষদ হচ্ছে এমন একটা কমিটি, এমন একটা সংস্থা, এমন একটা অর্গানাইজেশন যে কিন্তু আমাদের সংবিধান রচনা করেছিল। এবার বলবে সংবিধান কি? বলবো তাহলে বাবা তুমি ক্লাসটা করো না, তুমি একটু পড়াশোনা করে আসো, ঠিক আছে? সংবিধান হচ্ছে এমন একটা বই যেটা কিন্তু আমাদের দেশটা, যেই বইটাকে বেনে শাসন হয়, ঠিক আছে? এই যে আর্টিকেলগুলো বলছি ওই সংবিধানের কিন্তু এক একটা মানে কথা বলতে পারো, বাণী বলতে পারো, শ্লোক বলতে পারো গীতার ভাষায়, সেগুলো হচ্ছে আর্টিকেল। তো যাই হোক, সেই সংবিধান বইটাকে তৈরি করার জন্য যে কমিটিটা গঠন হয়েছিল সেটাকে বলা হয় গণপরিষদ। তো এই গণপরিষদ প্রথমবার কবে মিলিত হয়েছিল? মাথায় রাখতে হবে 9 ডিসেম্বর, ঠিক আছে? তখন দেশ স্বাধীন হয়নি, তখনও দেশ কিন্তু স্বাধীন হয়নি, 1947। এবার তোমরা বলবে স্যার আপনি কি তখন বেঁচে ছিলেন? আপনার কি জন্ম হয়েছিল? না, আমারও হয়নি, আমি তো বইয়ে ঠইয়ে পড়ে জেনেছি। তো 1947-এর আগে 1946-এ 1946 সালের সকালবেলা এই ডিসেম্বর মাসের 9 ডিসেম্বর, এই দিন সবাই সোয়েটার ফোয়েটার পরে রেডি হয়ে চলে গেছে। কোথায়? বলছে গণপরিষদে যাব, এই সংবিধান সদনে যাব। কি করতে? না সংবিধানের রচনা করতে। বসে বসে বড় একটা মোটা দেখে বই লিখেছে। আমাকে একটু পরীক্ষায় আমাকে একটু জানিয়ে দাও যে এই যে সংবিধানটা লেখা হয়েছে না, এটা লিখতে টোটাল কতদিন টাইম লেগেছে? দেখি কমেন্ট বক্সে জানাও, দেখি কে কত জানে। দেখি আজকে হয়েই যাক তাহলে চ্যালেঞ্জটা। তাহলে আমাকে একটু সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে সংবিধান রচনা করতে টোটাল কতদিন টাইম লেগেছে। আর এখানে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে প্রথম কবে এই গণপরিষদের মিটিং হয়েছে? 9 ডিসেম্বর। সালটা কত বললাম? স্বাধীনতার ঠিক 1 বছর আগে, যখন না আমার জন্ম হয়েছে না তোমার, ঠিক আছে? খুব সুন্দর প্রশ্ন, 5/2/2025-এ এসেছিল। এবং দেখো কত মানুষ ভুল করেছে বাবা, 33% মানুষ ভুলই করে ফেলেছে, 1/3 মানুষ ভুল করেছে। যাই হোক, তোমরা তার মধ্যে পড়বে না এরপর থেকে। নেক্সট দেখো, বলেছে ভারতীয় সংবিধানের 3য় অংশে নিম্নলিখিত কোনটি সম্পর্কে বলা হয়েছে? এর মধ্যে কোনটি 3য় অংশে বলা হয়েছে? বাবা এটা প্রশ্ন হলো, এটা আমি বলবো না, এটা আমি হোমওয়ার্ক দেবো, এটা আগেই বলে দিয়েছি, এটা রইল হোমওয়ার্ক, সবাই জানো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর একটা ছোট্ট অনুরোধ করে দিই, ক্লাসটা যদি ভালো লাগে একটু লাইকটা করো। আর সাথে আমাদের দুটো চ্যানেল রয়েছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল যেখানে WB অল এক্সাম রয়েছে, এবং আমাদের মেইন চ্যানেল ইয়োর স্টাডি। এই দুটো চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর বাকি তোমাদের উত্তর দাও এবং মূল্যবান মন্তব্য একটু দিয়ে যেও, তাতে আমাদের অনুপ্রেরণা পাই আমরা। চলো, এটা আমি আর বলবো না, এটা একদম ইজি প্রশ্ন, তোমরা নিজেরাই পেরে যাবে। নেক্সট যাই। বলেছে কার পূর্ব অনুমতি ছাড়া রাজ্য বিধানসভায় কোনো অর্থ বিল পেশ করা যায় না? দারুণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা যদিও এটার একটা অন্য ভার্সন করে থাকে, এইটা না, একটা অন্য ভার্সন প্রশ্ন আসে পরীক্ষায়, প্রশ্ন আসে যে লোকসভায় কার অনুমতি ছাড়া কোনো অর্থ বিল প্রেরণ করা যায় না বা আনা যায় না, এইটা জেনারেলি আসে প্রশ্নটা। এখানে আবার ভয় পাওয়ানোর জন্য ছেলেপেলে আরো একটু ভয় পেয়ে যায়, তার জন্য বিধানসভা দিয়ে দিয়েছে। আরে কিছুই না, জল ভাত। একটুখানি পড়ে দিই, শোনো, যারা পারবে তারা উত্তর করো, সামনে এগিয়ে যেতে পারো। আর আমি বাকিদের বলবো একটু থেকে যাও, 2 মিনিট টাইম নাও, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দুটো কক্ষ রয়েছে আমাদের পার্লামেন্টে, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। এবং যখন অর্থ বিল আনা হয় না, মানি বিল মাথায় রাখবে শুধুমাত্র লোকসভাতেই আনতে হয়, শুধুমাত্র লোকসভাতেই আনা যায়। তারও মধ্যে আগে কিন্তু তোমাকে রাষ্ট্রপতির পারমিশন নিতে হবে, যে রাষ্ট্রপতি দা আমি কি পার্লামেন্টে মানি বিল আনতে পারি? রাষ্ট্রপতি স্যার যদি বলে দেন, বা বর্তমানে ম্যাডাম রয়েছেন, ম্যাডাম যদি বলে দেন, তাহলে কিন্তু লোকসভায় মানি বিল আনা যেতে পারে। তারপরে যাবে রাজ্যসভায়, রাজ্যসভায় পাস হয়ে গেলে বিলটা আবার যাবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সাইন করলে বিলটা কিন্তু পাস হয়ে যাবে। এই হচ্ছে পদ্ধতি, এটা পার্লামেন্টে মানি বিল আনার জন্য। এবার এখানে আমরা দেখলাম যে প্রথমে রাষ্ট্রপতির পারমিশন নিল, তারপরে লোকসভায় বিলটাকে আনা হলো। এটা হচ্ছে পদ্ধতি, মানি বিল এটা ছাড়া হবে না, ঠিক আছে? আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, মানি বিল কত নম্বর আর্টিকেলে রয়েছে পরীক্ষা জিজ্ঞেস করে। মানি বিলের আর্টিকেল মাথায় রেখে ঢুকিয়ে নাও সবাই। মানি বিলের যে আর্টিকেল সেটা হচ্ছে 110, ঠিক আছে? দেখো, মানে তুমি পলিটি পড়ার সময় নিজের নাম ভুলে যাও, ক্ষতি নেই, নিজের বাড়ির অ্যাড্রেস ভুলে যাও, ক্ষতি নেই, বাবার নাম ভুলে যাও, ক্ষতি নেই, কিন্তু আর্টিকেল ভুললে চলবে না। পদে পদে আর্টিকেল, সব জায়গায় শুধু আর্টিকেলে ভর্তি, এটা ভুললে চলবে না,
ঠিক আছে? তো যাই হোক, এই মানি বিল যদি পার্লামেন্টে আনতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের পূর্ব সুপারিশ বা অনুমতি নিয়ে আনতে হয়। এবং রাষ্ট্রপতির ভাইকে জানো, রাষ্ট্রপতির ভাই ছেলে পেলে ছানাপোনারা হচ্ছে রাজ্যপাল। তো রাষ্ট্রপতির যেমন ক্ষমতা অনেকটা সেম ক্ষমতা হচ্ছে রাজ্যপালের। আর রাজ্যপাল কিসের জন্য? রাজ্যের জন্য। দেখো প্রশ্নটা তোমরা এবার নিজেরাই পারবে, কার পূর্ব অনুমতি ছাড়া রাজ্য বিধানসভায় কোনো অর্থ বিল পেশ করা যায় না? উত্তরটা দেখো কত সুন্দর পারবে। দেশের জন্য যদি রাষ্ট্রপতি হয়, রাজ্যের জন্য রাজ্যপাল হবে। দেশের জন্য রাষ্ট্রপতি হলে রাজ্যের জন্য হবে হচ্ছে রাজ্যপাল। দেখবে একটা রিজনিং এর কোশ্চেন দেবো, দেখো রিজনিং এর কোশ্চেন হচ্ছে যদি পিএম ইস টু সিএম হয় তাহলে প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট ইস টু কি হবে? এইটাও যদি তোমরা পারো, ঠিক আছে, এটা পারলেও কিন্তু এটার উত্তর চলে আসছে। দেখো রিজনিং এর কোশ্চেন দিয়ে দিলাম, অ্যানালগির কোশ্চেন, তাই না? এরমই কিন্তু ব্যাপারটা করে আমাদের চলে আসছে রাজ্যপাল সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো, দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি একটু আগে করিয়েছি, আমি আর বলবো না। এটা বলেছে ভারতের নাগরিকদের জন্য কয়টি মৌলিক কর্তব্য রয়েছে। আচ্ছা এটা একটুখানি বলে দিই, যেহেতু অপশানে না আমাদের দুটো দিয়েছে। আমি একটু আগে তোমাদের দেখালাম, আমি আগের পেজটাতেই চলে যাই, তাহলে তো সুবিধা হবে, আমাকে লিখতে হবে না তো কষ্ট করে। এই দেখো আমি এক্ষুনি বললাম তোমাদের ফান্ডামেন্টাল ডিউটিজ, মৌলিক কর্তব্য, কি বলেছিলাম? 10টা মৌলিক কর্তব্য। দেখেছো, পড়াচ্ছি আর সঙ্গে সঙ্গে কমন পাচ্ছ, পরীক্ষায় গিয়ে তাহলে কি হবে? তো দেখো 10টা মৌলিক কর্তব্য তোমাদের আমি এখানে বলেছিলাম, কিন্তু এখানে অপশানে না একটুখানি গন্ডগোল করে দিয়েছে। দেখি একটু অপশানটা কই গেল, কই গেল অপশানটা? এই দেখো অপশানে এখানে 10 দিয়েছে, আমি টিক মেরে দেবো 10, ভুল হয়ে যাবে জানো, একটু ভুল হয়ে যাবে। কেন জানো? বর্তমানে না 10 নেই গো, এই বর্তমানে সংখ্যাটা হয়ে গেছে আরো 1 বেড়ে 11। মানে ব্যাপারটা কিছুই না, এই যে এখানে যদি দেখাই, ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে প্রথম অবস্থায় এই যে 1976-এ যখন মানে কি বলে ফান্ডামেন্টাল ডিউটিজ আসলো, সেই সময় 10টা ছিল, পরবর্তীকালে একটারও যোগ হয়েছে, মানে +1 হয়েছে, বর্তমানে 11টা মৌলিক কর্তব্য হয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন এখানে আরো একটা জিজ্ঞেস করে যে এই যে 1 যে যোগ হলো, এই যে প্লাস যে 1 হলো, এটা কবে যোগ হলো, সাল, সংবিধান সংশোধনী, এগুলো জিজ্ঞেস করে জানো। এই যে যোগ হলো, এটা যোগ হলো হচ্ছে 2002 সালে, 2002 সালে, এবং 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যোগ করা হলো। এবং এটার মাধ্যমে যেটা যোগ হলো সেটা হচ্ছে 51 এর ক্লজ কে যোগ হলো, ক্লজ কে। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করে প্রথম অবস্থায়, যদি জিজ্ঞেস করে প্রথম অবস্থায় কতগুলো মৌলিক কর্তব্য ছিল, সঠিক উত্তর হবে হচ্ছে 10, মানে ইনিশিয়ালি। ঠিক আছে, আর বর্তমান, বর্তমান যদি সংখ্যা জিজ্ঞেস করা হয়, মানে কারেন্ট সংখ্যা, সেটা হয়ে যাবে হচ্ছে 11। ঠিক আছে, মনে থাকবে, কেউ 10 মেরে দিয়ে ভুল করে চলে এসো না, বলবে স্যার এই স্যার বলেছিল, বা স্যার আমাকে ফাঁসিয়ে দিয়েছে, এইটুকানি কাজ কিন্তু করবে না। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? ভারতীয় সংবিধানের 4র্থ অংশে নিম্নলিখিত কোনটির সম্পর্কে বলা হয়েছে? হায় কপাল, এই তো পড়ালাম গো, এই তো একটু আগে পড়ালাম, এটা বলতে হবে? আমি এটা বলবো না, এটাকেও আমি দিয়ে দিলাম হোমওয়ার্ক, কারণ এটাকে আমি একটু আগে বলেছি, এটা আমি বলবো না, নিজেরা হোমওয়ার্ক করবে। এই দেখো অলমোস্ট 37 to 38% লোক ভুল করেছে, বোঝো ঠেলা, পারেনি পার্ট, এত ইজি পার্ট পারেনি, আমি তো সব পার্ট মুখস্থ করে রেখে দিয়েছি। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন সংস্থা ভারতের যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করার জন্য অনুমোদিত? ওয়াহ, সুন্দর একটা প্রশ্ন এসছে। বলেছে এর মধ্যে কোন সংস্থা ভারতের যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে মানে পাওয়ার আছে তার কাছে? মাথায় রাখতে হবে, দেখো আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের নাম, যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন, এগুলো করার ক্ষমতা রয়েছে আমাদের পার্লামেন্টের কাছে, এই যে সংসদের কাছে। এবার এটার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 3, আর্টিকেল 3-এ এই বিষয়টা পাওয়ার দেওয়া রয়েছে যে পার্লামেন্ট যদি মনে করে, পার্লামেন্ট যদি মনে করে কোনো রাজ্যের নাম পরিবর্তন করবে, সীমানা পরিবর্তন করবে, ছোট করবে, বড় করবে, যা করা করুক করতে পারে। আর যদি পশ্চিমবঙ্গের নাম পশ্চিমটা হাটিয়ে শুধু বঙ্গ রাখতে চায়, কে পারবে? আমাদের কিন্তু মমতা ব্যানার্জির হাতে বা আমাদের মুখ্যমন্ত্রীর হাতে এত ক্ষমতা নেই, এটা একমাত্র পারবে হচ্ছে পার্লামেন্ট, সংসদ। কেউ আবার ভুল করে মন্ত্রী পরিষদও করে দিও না, পুরো পার্লামেন্ট লাগবে। চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। বলেছে ভারতীয় সংবিধানের
কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে সকল নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে? লাস্ট প্রশ্ন, প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখতে হবে। ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, মানে ফৌজদারি মামলা হচ্ছে ক্রিমিনাল কেসেস, আর সিভিল মামলা যেগুলো হয়, ডিভোর্স ধরো, জমি জমা সংক্রান্ত, তুমি অ্যাডপশন করছো মানে বাচ্চা অ্যাডপ্ট করছো, তুমি বিয়ে করছো, এই সব সংক্রান্ত যত মামলা রয়েছে এটাকে বলা হয় সিভিল কেসেস। তো এইগুলোর জন্য একটা সেম একটা অভিন্ন একটা দেওয়ানি বিধি আনার বিষয়টা কত নম্বর আর্টিকেলে বলেছে? এই প্রশ্নটাকে আমি যদি 4টে স্টার দিয়ে দিই সেটাও কম হবে, 4টে যদি স্টার দিই সেটাও হয়তো কম হবে। এটা কত নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে মাথায় রাখবে? 44 নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে, ঠিক আছে? 4 আর 4, অভিন্ন, অভিন্ন মানে দুটো দেখো সেম সেম, এরকম ভাবে মনে রাখতে পারো। অভিন্ন দেওয়ানি বিধি, দুজনেকেই সেম সেম দেখতে, মানে কেউ আলাদা হবে না, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সবার জন্য আইন যেন সেম হয়। তো এই বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি, 4-এর পাশে 4 লিখলে অভিন্ন হয়ে যাচ্ছে, দুটোই সেম সেম হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড লাগুকারী প্রথম দুটো রাজ্যের নাম মাথায় রাখবে। প্রথম রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, ইউকে, আর হচ্ছে গোয়া। এইটাও থেকে প্রশ্ন এখন জিজ্ঞেস করছে, এই দুটো রাজ্য হচ্ছে ফার্স্ট ইমপ্লিমেন্ট করেছে এরা। প্রথম হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে, ফার্স্ট, তারা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি আমাদের সংবিধান থেকে কিন্তু লাগু করেছে। তো চলো আজ আমাদের এই কটাই থাকুক কোয়েশ্চেন। আমরা বেশ কিছু কোয়েশ্চেন করলাম, যেখানে শুধু কোয়েশ্চেন করছি তা নয়, তার সাথে কিন্তু আমরা আরো বেশ গুরুত্বপূর্ণ জিনিস পড়েছি, কনসেপ্ট বুঝেছি, এবং তোমরা যারা পুরো ক্লাসটা করলে তাদের অনেক হেল্প হবে সরাসরি ক্লাসটা থেকে। তো অবশ্যই তোমরা জানাও যে কতগুলো ঠিক করলে, ক্লাসটা কেমন লাগলো জানাও, আর এরমই কিন্তু আরো নেক্সট ক্লাস আনবো যাতে তোমাদের হেল্প হয়। খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ টাটা বাই বাই এবং জয় হিন্দ।